স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। জন্মদিনে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। তার ১২৫তম জন্মবার্ষিকীতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কবির পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। কাজী নজরুল ইসলামের নাতনি ও সঙ্গীতশিল্পী খিলখিল কাজী জানান, নজরুল রচনাবলী অনুবাদের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব সকলের। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন দ্রোহের এই কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার জন্মদিবসে ছুটিটা ঘোষণা করা হোক, সেটা এখনো হয়নি। সকল বাঙালির কাছে যাতে কাজী নজরুল পৌঁছে যায়, সেই হিসেবেই আমি সবসময় এই দাবিগুলো করে এসেছি। নজরুলকে আমরা তখনই বলতে পারবো যে নজরুলকে আমরা সর্বান্তকরণে ধারণ করছি যখন আমরা দেখব জাতীয় জীবনে আমরা সামগ্রিকভাবে অসাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। মানুষ সবচেয়ে বড়, অসাম্প্রদায়িক কবি নজরুল এই কথা এতটা দৃঢ়ভাবে বলে গেছেন, আর কোনো কবি বলেননি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা মানছেন না কেউই। বিশেষ করে মোটরসাইকেল চালকরা নির্দেশনা উপেক্ষা করছেন সবচেয়ে বেশি। আইন ভাঙায় যেন তাদের কাছে এক ধরনের আইন। বিশেষজ্ঞরা বলছেন, একই রাস্তায় যানবাহনের ভিন্ন ভিন্ন গতি নির্ধারণে ক্ষতিই বেশি। গত এক যুগ ধরে দেশের সড়ক যোগাযোগ খাতে এসেছে ব্যাপক উন্নয়ন। এ সময় সারা দেশে বহু নতুন সড়ক যেমন নির্মাণ হয়েছে, আবার পুরানো সড়কও করা হয়েছে সংস্কার। ফলে গতি এসেছে সড়ক মহাসড়কে। তবে সড়ক যোগাযোগে উন্নয়ন ঘটলেও ফেরেনি শৃঙ্খলা। প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় সড়কে ঝরছে প্রাণ। এমন অবস্থায় দেশের দুর্ঘটনার হার কমিয়ে আনতে সব ধরনের সড়কে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা বেঁধে দিয়েছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী দেশের এক্সপ্রেসওয়ে ও মহাসড়কে যানবাহন চলাচলের সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার, নগর মহানগরে তা ৪০ কিলোমিটার, আর রাজধানী সহ সিটি কর্পোরেশনভুক্ত এলাকায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে চলতে পারবে মোটরসাইকেল। তবে এখন প্রশ্ন হলো, নতুন নীতিমালা অনুযায়ী মোটরসাইকেল চালাচ্ছে কতজন চালক, তা দেখার জন্য বেছে নেয়া এই পন্থা। দীপ্ত টিভির গাড়ির গতিসীমা ছিল ঘন্টায় ৪০ কিলোমিটার, কিন্তু একের পর এক মোটরসাইকেল অতিক্রম করে যায় আমাদের গাড়ি, যা প্রমাণ করে সড়কে একটু ফাঁকা পেলেই মোটরসাইকেল ছোটে দুরন্ত গতিতে। সড়কে ৩০ কিলোমিটারে মোটরসাইকেল চালানো কখনো সম্ভব না। সাইকেলই তো ৩০-৪০ চলে। সরকার ২৫০ সিসির মোটরসাইকেলে পারমিশন দিয়েছে, তাহলে ৩০ গতি আসবে কেন? এটা সরকারকে ভেবে দেখা উচিত। মোটরযানের গতিসীমা সংক্রান্ত সরকারের সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি একমত নন এই বিশেষজ্ঞ। তিনি বলছেন, একই সড়কে যানবাহনের ভিন্ন ভিন্ন গতি, লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। প্রথমে যেটা হবে, আসলে আমাদের সড়কে গতির মধ্যে তারতম্য হবে। যারা আসলে উচ্চ গতি সম্পন্ন যে যানবাহনগুলি আছে, দেখা যাবে পিছন থেকে ধাক্কা দেওয়ার একটা ঝুঁকি কিন্তু বেড়ে যাবে। তো মোটরসাইকেল দুর্ঘটনা তো কমবে না, আমি দেখছি এটা আরো বাড়ার একটা ঝুঁকি আছে। একই রাস্তায় যানবাহনের ভিন্ন ভিন্ন গতি নির্ধারণের আগে লেন ভিত্তিক ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়নের পরামর্শ দেন তিনি। আমার সড়ক যেমন স্মার্ট হয়েছে, আমার ট্রাফিক ব্যবস্থাপনাটা যদি স্মার্ট না হয়, সেই স্মার্ট না করেই যদি আমরা বলি শুধু বিভিন্ন যানবাহনের বিভিন্ন গতিসীমা, এটা আসলে আমি যেটা বললাম, যারা কমিটিতে কাজ করেছে তারা বাইরের উদাহরণ দেখেছে, কিন্তু আসলে পুরোপুরি উদাহরণটা তারা অনুধাবন করতে পারেনি। গতি নিয়ে সরকারি নির্দেশনা থাকলেও ঢাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়নি এ নিয়ে ট্রাফিক পুলিশের কোনো তৎপরতা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে তখন এর নাম হবে রেমাল। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিম্নচাপ কেন্দ্রের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪৮ কিলোমিটার, যা দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। বাংলাদেশে বজ্রপাত ভয়ঙ্কর রূপ নিচ্ছে। জাতিসংঘের তথ্য বলছে, প্রতি বছর গড়ে প্রাণ হারাচ্ছেন অন্তত ৩০০ জন।
বিশেষজ্ঞরা বলছেন বজ্রপাতের সময় সতর্কতা অবলম্বন করলে প্রাণহানি কমানো সম্ভব। সম্প্রতি প্রচণ্ড তাপদাহে যখন সারা দেশ নাকাল, তখন বৃষ্টি প্রশান্তি নিয়ে আসে, কিন্তু সেই স্বস্তির বৃষ্টির সঙ্গে আতঙ্ক ছড়ায় বজ্রপাত। এতে দেশের বিভিন্ন জায়গায় প্রাণ হারায় বেশ কয়েকজন। সাধারণত এপ্রিল থেকে জুন মাসে বজ্রপাত বেশি হয়। আবহাওয়া অফিসের তথ্য মতে 2016 সালে বাংলাদেশ সরকার বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে। 2018 সালে বজ্রপাতে মারা যায় 359 জন, পরের বছর 198 জন, 2020 সালে 255 জন, পরের বছর মারা যায় 336 জন। কিন্তু কেন ঘটছে বজ্রপাত, আর কেনই বা প্রাণ হারাচ্ছে এত মানুষ? এখন এই যে চার্জযুক্ত যে ক্লাউড বা বজ্র ঝড়যুক্ত যে ক্লাউড, সেখান থেকেই বজ্রপাতটা হয়। মৃত্যুর হারটা দিয়ে আমরা অনেক সময় দেখি যে এখন অনেক বেশি মানুষ মারা যাচ্ছে, তাহলে বোধহয় বজ্রঝড়ও বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন সতর্কতার পাশাপাশি কিছু কৌশল অবলম্বন করলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় চলে যেতে হবে। যদি দ্রুত নিরাপদ জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি না থাকে, তাহলে আপনি শুধু বুড়ো আঙ্গুলের উপরে ভর করে বসে পড়তে হবে, যাতে আপনার সারফেস এরিয়াটা কম থাকে ডিসচার্জ হওয়ার জন্য। তাহলে আপনি সেখান থেকে নিরাপদ থাকতে পারেন। বিল্ডিংগুলোতে আমরা বজ্র নিরোধক দণ্ড দিয়ে থাকি এবং সেটার জন্য কিন্তু ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সগুলো কিন্তু ঝুঁকিমুক্ত হয়। তো ওই সময় কিন্তু আমাদের ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সগুলো চালানো, ঘরের ভিতরে চালানো উচিত না। তারা বলছেন দেশের হাওড় এলাকায় বজ্রপাত বেশি হলেও ঝুঁকিমুক্ত নয় রাজধানী সহ কোনো এলাকা। নর্থ ইস্ট আমাদের সিলেট, সুনামগঞ্জ, তারপরে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, এই সকল জায়গায় কিন্তু বেশি হয়, কেননা ওইখানে সরাসরি মাঠ হাওড়। সেন্টারও কিন্তু বড় বড় আমাদের নারায়ণগঞ্জে হয়েছে, ফতুল্লায় হয়েছে। এই ঝড়টা এসে আমাদের টর্নেডিক আকারও অনেক সময় ধারণ করে। এটা আমাদের অবশ্যই ঝুঁকিপূর্ণ এলাকা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য মতে 1321 কোটি টাকা ব্যয়ে 15 জেলায় প্রায় 7,000 বজ্র নিরোধক দণ্ড বসানো ও আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জুনেই শেষ হচ্ছে পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণের কাজ। 650 মিটার দৈর্ঘ্যের এই টার্মিনালের বেশিরভাগ কাজেরই মধ্যে সম্পন্ন হয়েছে। এটি চালু হলে বন্দরের রাজস্ব আয় 3 গুণ বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। 2022 সালের 27 অক্টোবর পায়রা বন্দরের কয়েকটি প্রকল্পের সঙ্গে প্রথম টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4,500 কোটি টাকার এসব প্রকল্পের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে ওয়্যারহাউস ও টার্মিনাল ভবনের কাজ শেষ হয়েছে, অন্যান্য কাজও প্রায় শেষ হওয়ার পথে। 200 মিটারের বেশি জাহাজ এসে ভিড়তে পারবে এবং আমরা আমাদের অপারেশন প্রাথমিকভাবে শুরু করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাচ্ছি। প্রতি বছর 40 লাখ মেট্রিক টন কয়লা আমদানি করে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। টার্মিনালটি চালু হলে কয়লা খালাস সহজ হবে বলে জানায় কর্তৃপক্ষ। এখন এই 3টা ফেজে এখন পর্যন্ত বিসিবিসিএল শুধুমাত্র বছরে 4 মিলিয়ন মেট্রিক টন কয়লা ক্যারি করতেছে। এটা কিন্তু আগামী 6 মাসের মধ্যে এটা 3 গুণ হয়ে যাচ্ছে। তার মানে বিসিবিসিএল এর দ্বিতীয় ফেজ আসতেছে, পাশাপাশি আরএনপিএল এর হচ্ছে যে প্রথম ফেজ আসতেছে। 2026 সালে 6 লেন সড়ক ও আন্ধারমানিক নদীর উপর সেতুর কাজ শেষ হলে পুরো দমে বন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানান চেয়ারম্যান। প্রজেক্টের কাজ আমরা আশা করছি যে জুন 2024 এর মধ্যে শেষ হবে। আমাদের যখন জেটিটা রেডি হয়ে যাবে, সেখানে আমরা জাহাজ ভিড়ানোর মাধ্যমে আমাদের যেহেতু এটা মাল্টিপারপাস টার্মিনাল, আমরা কন্টেইনার ছাড়াও অন্য যে কোনো ধরনের কার্গো আমরা এখানে আনলোড করতে পারবো। পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি ও বেকআপ ইয়ার্ডের শতকরা 90% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দীপ্ত, বার্তা কক্ষ। চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো শেফস বিয়ন্ড হোম ফুড ফেস্টিভ্যাল। রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে শুক্রবার অনুষ্ঠিত পপ অব কালার লিমিটেড এর আয়োজন করে। এটি মূলত একটি খাবার ভিত্তিক অনুষ্ঠান, যা 2019 সাল থেকে তারা শুরু করে। ফার্ম ফ্রেশ নিবেদিত শেফস বিয়ন্ড হোম দেশের ঐতিহ্যবাহী সব খাবারগুলো এখানে তুলে ধরে। আয়োজকরা জানান, বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্য বিশ্বের কাছে তুলে ধরাই তাদের প্রয়াস।
খেলার সংবাদ। টি-20তে হারের সেঞ্চুরি রেকর্ডের গড়ার পাশাপাশি এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম দুই ম্যাচের অখ্যাত যুক্তরাষ্ট্রের কাছে অবিশ্বাস্যভাবে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এতে প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-20তে হারের সেঞ্চুরির রেকর্ড গড়ে নিয়েছে শান্ত বাহিনী। হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে 100তম হারের স্বাদ পেয়েছে তারা। এখন বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচটাতে তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। তা না হলে প্রথম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে অখ্যাত দলের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা সামলাতে হবে হাথুরুর শিষ্যদের। টি-20তে হারের সেঞ্চুরি রেকর্ডের গড়ার পাশাপাশি এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জার দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ দল। রাতে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। এরই মধ্যে সিরিজ হারানোর বাংলাদেশের টি-20তে সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলেছেন ক্রিকেট ভক্তরা। পারিব না কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। আটজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, আরো কিনা পারো করো যত না বার। একবার না পারিলে দেখো শতবার। এভাবে দেখতে দেখতে আর খেলতে খেলতে টি-20তে হারের রেকর্ড সেঞ্চুরি করে ফেললো বাংলাদেশ। এতে কালীপ্রসন্ন ঘোষ হয়তো তার লেখা নিয়ে পরলোক থেকে কষ্টই পেতে পারেন। যুক্তরাষ্ট্রের কাছে টানা 2 ম্যাচ হারের কষ্ট কি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কম হচ্ছে? আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশকে যে রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে সহযোগী দেশটি। আমাদের আবেগটা বা ভালোবাসা না থাকে আমরা কখনোই এইসব খেলা দেখতাম না, বাট দেশের প্রতি মায়া, একমাত্র মায়ার কারণে আমরা খেলাটা দেখি, নাহলে কোনো খেলোয়াড়ের প্রতি আমাদের অতটুকু কনফিডেন্সও নেই। আমার মনে হয় তাদের আইনের আওতায় আনা উচিত। তারা যা করে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলতেছে তারা। পাবনেরও এখানে হয়তো নেক্সট বিশ্বকাপ এখন সাইডে আর শুধু বর্তমান কি চলে এখানে রুদ্দি, এটা আমাদের শিক্ষা সফর। মায়ের দোয়া টিকেট টিম শিক্ষা সফর, মায়ের দোয়া টিকেট টিম মানে শিক্ষা সফর। দ্বিতীয় টি-20তে টসের সময় আরেক ঘটনা জন্ম দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। প্রথম ম্যাচ হারের পর দলে 2 পরিবর্তনের বিষয়টি জানলেও তারা খেলছেন সেটি বেমালুম ভুলে গেছেন। Two changes, Tanzit Sakib and I can remember. জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের মতে মানসিক বিপর্যয় রয়েছে পুরো দল, তার প্রতিফলনই দেখছে গোটা বিশ্ব। বিফোর ওয়ার্ল্ড কাপ আমরা চিন্তা করেছিলাম যে আমরা ইউএসএর সঙ্গে ভালো প্রিপারেশন যাব, বিশ্বাস নিয়ে গিয়েছিলাম। এবার প্রথম যে বাংলাদেশ টিম খুব নেগেটিভ ফ্রেম মাইন্ড নিয়ে গিয়েছে, তো ওটার জন্য একটা মাইন্ড সেট আপ থাকে, তো ওটার জন্য বাংলাদেশ ভালো ক্রিকেট খেলি নেই। আর এমন না যে ওরাও এক্সট্রা অর্ডিনারি খেলেছে, আমরা খুব বাজে খেলেছি বিদায় আমরা হেরেছি। বড় সিনিয়র প্লেয়ার অল অ্যাবাউট হচ্ছে যে মেন্টর হিসাবে কাজ করবে, কিন্তু যতই যে বলুক সেটা যেই হোক, যদি আপনি নিজে প্রফেশনাল লেভেলে আপনি একটা প্রক্রিয়ার মাধ্যমে এখানে আসছেন, আপনি যদি নিজে স্ট্রং না থাকেন, আপনি যতই মানুষ সাইকিস্ট হোক, পাপন ভাই বলুক, হাতুরা বলুক, ইটস নট কাউন্টেড। পরাজয় ডরে না বীর, কিন্তু টি-20তে টাইগারদের পরাজয় তালিকা এতই লম্বা ও লজ্জাজনক হচ্ছে যে বীরত্ব গাথা খুঁজে পাওয়া দরকার। তবুও ভক্তদের প্রত্যাশা ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো আজকে সংবাদ শিরোনাম করেছে তাদের যে তথ্যটি, সেটি হচ্ছে তারা আনোয়ারুল লাশের খোঁজে খালে তল্লাশি চালিয়েছে কলকাতার পুলিশ। এই সংবাদটিকে তারা গুরুত্ব দিয়ে ছেপেছে এবং একই সাথে বেনজির পরিবারের 345 বিঘা জমি, এই শিরোনামে আরেকটি প্রতিবেদন করেছে প্রথম আলো। পরপর 3 ঘটনায় দলে অস্বস্তি, দায়ী কার? প্রশ্নের মুখে আওয়ামী লীগ, এই শিরোনামে আরও একটি প্রতিবেদন করেছে দৈনিক প্রথম আলো। দৈনিক সমকাল, জন্ম সনদে জন্ম থেকেই পদে পদে যন্ত্রণা। দৈনিক সমকাল একটি বিশেষ প্রতিবেদন করেছে, তারা গুরুত্ব দিয়ে ছেপেছে এই সংবাদটি। খুনের সরঞ্জাম কিনে দিয়ে কলকাতা ছাড়েন শাহিন, এটি একটি গুরুত্ব দিয়ে ছেপেছে। একই সাথে বাবার লাশের ছোট্ট টুকরো হলেও স্পর্শ করতে চাই এমপি আজিমের মেয়ে, এই তার একটি উদ্ধৃতি দিয়ে কিন্তু সংবাদ শিরোনাম করেছে দৈনিক সমকাল। দৈনিক কালের কণ্ঠ, বেনজিরের আলাদিনের চেরাগ দুদকে বন্দি, এই শিরোনামে সংবাদ করেছে এবং তারা বলছে যে যেসব সম্পদ জব্দ করেছে তার মধ্যে 83টি দলিলে 346 বিঘা জমি রয়েছে এবং দলিল মূল্য 10,65,00,000 টাকা। এই সংবাদটি কিন্তু তারা বলেছে এবং একই সাথে এই সংবাদটির সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটি বক্তব্য দেওয়া হয়েছে। তারা বলছেন বেনজির প্রসঙ্গে কাদের বলছেন, অপরাধ করলে কাউকে
প্রোটেকশন দেবে না সরকার। একই সাথে তারা বলছে যে 240 বিঘা জমির যে মালিক বেনজির, বেনজিরের স্ত্রী কিন্তু 240 বিঘা জমির মালিক, এই শিরোনামে তারা সংবাদটি করেছে। বণিক বার্তা তারা বলছে কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন বাড়ছে না চালের, কমছে জমি কৃষক, যান্ত্রিকীকরণের গতিও মন্থর, এই শিরোনামে সংবাদ করেছে। এবং আরও একটি যারা শিরোনাম করেছে, প্রথমবারের দায়িত্ব নিয়েই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন 3 মন্ত্রী, ওয়াশিকা আয়েশা খান, মোহাম্মদ আলী আরাফাত এবং আহসানুল ইসলাম টিটু, 3 জন মন্ত্রীর গুরুত্ব বাড়ছে বলে বণিক বার্তা সংবাদ প্রকাশ করেছে। এবং যুগান্তর, দৈনিক যুগান্তর তারা বলছে স্বর্ণ ব্যবসার নামে সঞ্জীবাই, মোস্তাফিজ ও ফয়সালের খোঁজে গোয়েন্দারা, এই তথ্য কিন্তু দৈনিক যুগান্তর তাদের সংবাদ শিরোনাম করেছে। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া বিনোদনের তথ্য ও আরও খবর পেতে যুক্ত থাকুন আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।